প্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচ, আমাদের ফিজিক্স 45 দিন চ্যালেঞ্জের আজকে সপ্তম ক্লাস। এই ক্লাসে আমি বল অধ্যায় নিয়ে আলোচনা করব। এই বল অধ্যায় তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, আবার অনেক সময় গতির সাথে মিক্সড করে আসবে। সুতরাং বুঝতেই পারতেছো এই অধ্যায় কত বড় ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখান থেকে আমি বলে আলোচনা করার আগে আমাকে বল নিয়ে কথা বলতে হলে জড়তা নিয়ে কথা বলতে হবে। আচ্ছা, জড়তা জিনিসটা হচ্ছে বস্তু যেই অবস্থায় আছে, বস্তু যে অবস্থায় থাকে, বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। অর্থাৎ আমি যখন গতিশীল আছি, আমি সব সময় গতিশীল থাকতে চাই, এটা হচ্ছে জড়তা। আবার আমি যখন স্থির আছি, আমি সবসময় স্থির থাকতে চাই, এটা হচ্ছে জড়তা। এখন এই যে জড়তার উদাহরণ আমি যদি হিসেবে বলি, যে আমরা যখন গাড়িতে থাকি, তখন চলন্ত একটা গাড়ি যখন হঠাৎ করে ব্রেক করে, তখন কিন্তু আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। কারণ কি? কারণ হচ্ছে আমি যখন যেই যানবাহনে থাকব, আমার বেগ সবসময় সেই যানবাহনের সমান হচ্ছে। অর্থাৎ একটা বাস সে যদি 100 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, আমার বডিও সামনের দিকে 100 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। কিন্তু বাস যখন হঠাৎ করে ব্রেক চাপ দিল, আমার বডি ওই মুহূর্তে কিন্তু সামনের দিকে 100 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, আর বাসটা তার চেয়েও কম বেগে গতিশীল। এই যে একটা দ্বন্দ্ব তৈরি হলো, এই দ্বন্দ্বের কারণেই আমি সামনের দিকে হেলে পড়ি। তাহলে আবার আমি যখন গাড়ি যখন স্থির দাঁড়িয়ে আছে, আমার গাড়ির বেগ শূন্য, আমার বেগও শূন্য, তখন হঠাৎ করে গাড়ি যখন চলমান হবে, গাড়ি চলা শুরু করছে, বাট আমার বেগ শূন্য। এই যে একটা দ্বন্দ্ব শুরু হইলো, এই জন্য আমি পিছনে হেলে যাই। এটা হচ্ছে জড়তার উদাহরণ। তাহলে জড়তা হচ্ছে একটা বস্তু যেই অবস্থায় আছে, সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, যে ইচ্ছা, সেটাই হচ্ছে জড়তা। আর এই জড়তাটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে বস্তুর ভরের উপর। সেই ক্ষেত্রে যার ভর যত বেশি হবে, যার ভর বেশি তার জড়তা বেশি, যার ভর বেশি তার জড়তা বেশি। আসলে এই যে ভর, এই ভর জিনিসটাই হচ্ছে জড়তার পরিমাণ বা পরিমাপ। ভর যত বেশি, জড়তা তত বেশি। তাহলে ভর কি? ভর হচ্ছে বেসিক্যালি, এই ভরটাকে আমরা বলতে পারি ভর হচ্ছে জড়তার পরিমাপ, জড়তার পরিমাপ, রাইট? আচ্ছা, তাহলে আমরা জড়তা জিনিসটা বুঝলাম যে জড়তা কি। এখন আমি একটু যদি সেকেন্ড স্লাইডে আসি, তাহলে এখানে আমাদের বল নিয়ে আলোচনা। এই অধ্যায়ের নামই হচ্ছে বল। বল হচ্ছে, আমি যদি একেবারে সহজ ল্যাঙ্গুয়েজে তোমাকে বোঝাতে চাই, তাহলে সেটা হচ্ছে যা বস্তুর গতির পরিবর্তন ঘটাবে, তাই হচ্ছে বল। একেবারে আমি যদি সহজ কথাই বলি, যা বস্তুকে গতিশীল করবে এরকম না, যা বস্তুর গতির পরিবর্তন ঘটায়, যা বস্তুর গতির পরিবর্তন ঘটায়, সেটাই হচ্ছে বল। অর্থাৎ বল যদি থাকে, বস্তুর গতির পরিবর্তন হবেই মাস্ট। কিন্তু এখানে ছোট্ট একটা কথা আছে, বল থাকলেই হয় না, আসলে এখানে লব্ধি বল মানে রেজাল্ট ফোর্স থাকা লাগে। যেমন আমি যদি দেওয়ালে হিউজ পরিমাণ ধাক্কা দিই, দেওয়াল কিন্তু নড়বে না। কারণ কি? এখানে আমি যেই পরিমাণ ধাক্কা দিচ্ছি, দেওয়াল আমার অপোজিটের সম পরিমাণ ধাক্কা দিয়ে এটা একটা আরেকটাকে কি ধ্বংস করে দিবে। দেওয়াল ওই পরিমাণ, দেওয়ালকে মুভমেন্ট করানোর জন্য যেই পরিমাণ ফোর্স দেওয়া দরকার, রেজাল্ট ফোর্সের দেওয়া দরকার, সেই পরিমাণ ফোর্স আমি হাতে দিতে পারতেছি না। সহজ কথা, লব্ধি বল থাকা লাগবে, রেজাল্ট ফোর্স থাকা লাগবে। তাহলে এই রেজাল্ট ফোর্স বস্তুর কি ঘটাবে? গতির পরিবর্তন ঘটাবে। এই বলের জন্য যেটা দায়ী, বল বস্তুর ত্বরণ সৃষ্টি করে। মাথায় রেখো, বল বস্তুর ত্বরণ সৃষ্টি করে, ত্বরণ সৃষ্টি করে। ত্বরণ জিনিসটা কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন। ত্বরণ জিনিসটা কি? বেগের পরিবর্তন। আর এই বল যতক্ষণ থাকবে, বেগের পরিবর্তন মাস্ট ততক্ষণ থাকবে।
বল থাকলে ব্যাগের পরিবর্তন থাকে, বল না থাকলে ব্যাগের পরিবর্তন থাকে না, অর্থাৎ বস্তুর ভিতরে কোনো ত্বরণ সৃষ্টি হয় না। যদি বলটা সুষম বল হয়, মানে ফিক্সড মানের একটা বল যদি আমি বস্তুর উপর অ্যাপ্লাই করি, তাহলে ত্বরণটা সবসময় সমত্বরণ হবে। আর বলটা যদি অসম হয়, একটু বেশি দিলাম কম দিলাম, বেশি দিলাম কম দিলাম, তাহলে ব্যাগের পরিবর্তন ঘটবে, কারণ আমি বস্তুর উপর বল প্রয়োগ করতেছি। কিন্তু এই বলটা যেহেতু সমবল না, অসম মানের বল, এই জন্য ব্যাগের পরিবর্তনও ঘটাবে, অসম মানের ব্যাগের পরিবর্তন ঘটাবে। তাহলে মাথায় রাখতে হবে, বস্তুর ত্বরণ সৃষ্টি হওয়ার জন্য দায়ী হচ্ছে বল। বল থাকলে বস্তুর ত্বরণ থাকবে, বল যদি না থাকে বস্তুর ত্বরণ থাকবে না। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের কথা কি এর আগে কখনো কোথাও কোনোভাবে পড়ছো বা কারোর কাছে শুনছো? আমি যদি বলি যে তোমাকে যদি এখন জিজ্ঞেস করি, হয়তো তুমি বলবা যে না, পড়ি নাই, শুনি নাই, এরকম কোনো একটা উত্তর আসবে। কিন্তু তুমি কিন্তু অনেকবার পড়ছো। সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রতে কি বলা হয়েছিল? নিউটনের প্রথম সূত্রতে বলা হয়েছিল যে আমি যদি বাহ্যিক বল প্রয়োগ আমি যদি বাহ্যিক বল প্রয়োগ না করি, মানে বাহির থেকে যদি বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে গতিশীল হবে, তাই না? এই যে এইখানে দেখো স্পষ্টভাবে বলা হচ্ছে স্থির বস্তু কি থাকবে? স্থির থাকবে, অর্থাৎ যার বেগ শূন্য সে শূন্যই থাকবে। আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে অর্থাৎ সমবেগে, এর বেগের কোনো পরিবর্তন হবে না, সমবেগে চলতে থাকবে। কখন? আমি যখন বাহির থেকে কোনো বল প্রয়োগ না করব, তখন স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু সমবেগে গতিশীল, অর্থাৎ বল নাই, এজন্য বেগের কোনো পরিবর্তন নাই। যে বস্তু স্থির ছিল সে স্থিরই আছে, আর যে বস্তু চলতেছিল সে সমবেগে সামনের দিকে চলতে থাকবে। তাহলে আশা করি আমরা কিন্তু মানে এই জিনিসটা, বলের যে ইম্প্যাক্ট, এটা আমরা বুঝলাম। এটা আরও বিস্তারিতভাবে কিছুক্ষণ পর, মানে আরও আমাদের উদাহরণ আসবে, আরও আমাদের সমীকরণ আসবে, তখন এই ঘটনাগুলো আরও ধারাবাহিকভাবে ক্লিয়ার হব। এইখানে স্লাইডে আমি কিছু জিনিস তোমাদের জন্য রেখে দিয়েছি। সেটা হচ্ছে বল নিয়ে তো আলোচনা হলো, আর এখানে বলের কিছু বৈশিষ্ট্য। সেটা হচ্ছে বল জোড়ায় জোড়ায় কাজ করবে। কোনো বল একটি বস্তুতে অবশ্যই ত্বরণ সৃষ্টি করবে, মানে বল আছে মানে বস্তুর ব্যাগের পরিবর্তন ঘটবে, আর বস্তুর বিকৃতি ঘটাতে পারে। আমি যদি একটা পঞ্চ বলকে বল প্রয়োগ করি, দেখবে এটা চুপসে যাচ্ছে, রাইট? তাহলে বল বিকৃতিও তৈরি করতে পারে। আমাদের এইখানে মৌলিক বল নিয়ে একটু আলোচনা করতে হবে, যে মৌলিক বল জিনিসটা কি। মৌলিক বল হচ্ছে যে সকল বল মূল, মানে যে সকল বল অন্য কোনো বল থেকে সৃষ্টি না, বরং অন্য অন্য সকল বল, এই বলগুলো থেকে সৃষ্টি, সেই বলগুলোকে বলা হয় মৌলিক বল। আমাদের হাতে মৌলিক বল হচ্ছে 4টা। এই 4টা মৌলিক বল, পৃথিবীতে যত রকম বল আছে সবগুলো বলকে যদি আমি ভাঙতে থাকি, তাহলে দেখা যাবে সমস্ত বল এই 4টা বলের কারণেই সৃষ্টি হয়েছে। তাহলে এগুলো হচ্ছে মৌলিক বল। এখন এই মৌলিক বল 4টার ভিতরে কে আছে? মহাকর্ষ বল, তারপরে দুর্বল নিউক্লিয় বল, তাড়িত চুম্বক বল এবং সবল নিউক্লিয় বল। এই মহাকর্ষ বল আমাদের নিউটনের মহাকর্ষীয় সূত্রে এই অধ্যায়ে আমরা পড়ব। মহাকর্ষ বল মূলত কাজ করে ভর আছে এমন যে কোনো দুইটা বস্তুর মধ্যে। অর্থাৎ আমার যেহেতু ভর আছে এবং আমার হাতে যে মার্কারটা দেখতে পাচ্ছ, এই মার্কারের বল আছে, আমার আর এই মার্কারের মধ্যে এখানে একটা আকর্ষণ বল কাজ করতেছে, এটা হচ্ছে মহাকর্ষ বল। আর এটা রেঞ্জ, মানে এটা কোন পর্যন্ত কাজ করবে, এটা তুমি যদি মোটামুটিভাবে এটা আমেরিকাও রাখতা, মানে আমি যদি বলি যে আমার বডি বা আমি নিজে এবং আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তার মধ্যে একটা মহাকর্ষ বল জনিত একটা আকর্ষণ আছে। ইয়েস, সেই আকর্ষণটা ম্যাথমেটিক্যালি শূন্য না, বাট শূন্যের অনেক কাছাকাছি, এই জন্য হয়তো আমি ফিল করি না বা ডোনাল্ড ট্রাম্পও ফিল করে না। বাট আমার আর তার মধ্যে, কারণ আমারও ভর আছে, ডোনাল্ড ট্রাম্পেরও ভর আছে, তার মানে আমার আর তার মধ্যে কি একটা আকর্ষণ বল আছে, আমার আর এই মার্কারের মধ্যে একটা আকর্ষণ বল আছে। তাহলে এইটার পাল্লাটা অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ তুমি দূরত্ব কাউন্ট করতে পারবা এমন পর্যন্ত দুইটা বস্তুর মধ্যে কি থাকবে? মহাকর্ষীয় বল বিরাজ করবে, মহাকর্ষ বল থাকবে।
আমার এবং চাঁদের মধ্যে আমার ভর আছে, চাঁদের বল আছে, এই দুইজনের মধ্যে যে বল সেটা মহাকর্ষ বল। তাহলে এটা মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল কাজ করবে কোথায়? ভরযুক্ত যে কোনো পদার্থের মধ্যে। এদের পাল্লা কতটুকু দূরত্বের মধ্যে কাজ করবে? অসীম দূরত্বের মধ্যে কাজ করবে। তাহলে এই মহাকর্ষ বলের ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্টটা হচ্ছে যে গ্রহ, নক্ষত্র বা সকল বস্তুর মধ্যে আকর্ষণ সৃষ্টি করবে। আকর্ষণ সৃষ্টি করে একটা গ্যালাক্সি গঠন করবে। অর্থাৎ এই যে সূর্য থেকে পৃথিবী কতটুকু দূরে হবে, সূর্য থেকে বুধ কতটুকু দূরে হবে, আমার পৃথিবী তো শূন্যে ভাসমান, এই কেন ছিটকে যাচ্ছে না? এটা মহাকর্ষ বলের কারণেই ছিটকে যাচ্ছে না। এই সূর্য বা অন্যান্য গ্রহ কিন্তু তাকে টেনে ধরে রাখছে। তাহলে এই যে গ্যালাক্সি গঠনগুলো করতেছে এটা কিন্তু মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল কাজ করবে ভর আছে এমন যে কোনো দুইটা বস্তুর মধ্যে। তারপরে দেখি দুর্বল নিউক্লিয় বল কোথায় কাজ করবে। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে ল্যাপটন কণার মধ্যে উপপারমাণবিক কণা, মানে সহজ কথা পারমাণবিক কণা যেগুলো পরমাণুর মধ্যে থাকে, তুমি জানো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এইগুলোর মধ্যে কাজ করবে। এবং এইটার রেঞ্জ হচ্ছে 10⁻⁻18 মিটার, 10⁻⁻18 মিটার। এটা এমসিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে দুর্বল নিউক্লিয় বল কতটুকু দূরত্বের মধ্যে, দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয়াসে কাজ করবে। এই দুর্বল নিউক্লিয় বল এবং এই সবল নিউক্লিয় বল দুইটাই নিউক্লিয়াসের মধ্যে কাজ করবে। একটা 10⁻⁻18 মিটার দূরে, আরেকটা 10⁻⁻15 মিটার দূরে। এটাও কিন্তু এমসিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট, মাথায় রেখো। এই দুইটার মধ্যে কিন্তু উল্টাপাল্টা বাজবে যেন আর সমস্যা না হয়। এই দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল দুইটাই হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কার্যকর হবে। আর এই যে আমার তেজস্ক্রিয় যে বিটা হয়, বিটা রশ্মি যে বের হয়, সেটা হচ্ছে এই দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী। এটা মোটামুটি আমি বলতে পারি 1000% ইম্পর্টেন্ট এমসিকিউ। এটা আসবেই, এই এমসিকিউ আসবেই তোমার পরীক্ষায়, এই এমসিকিউ আসবেই। কিসের জন্য দায়ী? ওই যে তেজস্ক্রিয় পদার্থ যারা আলফা, বিটা, গামা রশ্মি বিকিরণ করে, সেই ক্ষেত্রে যে বিটা যে রশ্মিটা বিকিরিত হয়, এই বিটা রশ্মি বিকিরণের জন্য দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাড়িত চুম্বক বল, অর্থাৎ এটা আদানযুক্ত কণা পজিটিভ নেগেটিভের মধ্যে যে বল কাজ করে সেটা হচ্ছে তাড়িত চুম্বক বল। এটা অসীম দূরত্বে কাজ করে। এটা যে চুম্বক যে কারণে লোহাকে আকর্ষণ করে, বিদ্যুতের প্রবাহ, এই অনুগঠন এবং রাসায়নিক বন্ধন এগুলোর জন্য দায়ী হচ্ছে তাড়িত চুম্বক বল। সহজ কথা, পজিটিভ নেগেটিভের মধ্যে যেই বল সেটাই হচ্ছে তাড়িত চুম্বক বল। আর যেখানেই পজিটিভ নেগেটিভ আছে সেখানে তাড়িত চুম্বক বল কাজ করবে। প্রিয় স্টুডেন্ট, আমরা সবল নিউক্লিয় বলও পড়ছি। সবল নিউক্লিয় বল কি করে? এই যে নিউক্লিয়াসকে একত্রে ধরে রাখে, নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন, নিউট্রন আছে, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে নিউক্লিয়াসটা গঠন করে রাখে। ছোট্ট একটা জায়গার মধ্যে প্রোটন, নিউট্রনকে ধরে রাখে। এটা হচ্ছে সবল নিউক্লিয় বলের কাজ। কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপেক্ষিক শক্তি বা আপেক্ষিক সবলতা। এই চারটা বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। এবং এই মহাকর্ষ বলের মানকে যদি আমি 1 ধরি, তাহলে এই মহাকর্ষ বলের তুলনায় দুর্বল নিউক্লিয় বল 10⁻25 গুণ বড়। এটা কত বড় সংখ্যা? এটা যদি আমি তোমাকে বলি, তুমি একটু কল্পনা করো তো। আমি শিওর তুমি কল্পনাও করতে পারবে না এই সংখ্যাটা কত বড় হতে পারে। আর এটাকে যদি 1 ধরি, এইটার তুলনায় আমার তাড়িত চুম্বক বল 10⁻36, এইচএসসিতে এই মানটা কিন্তু 10⁻39। তোমাদের যেহেতু এসএসসি, তোমরা এই 10⁻36 পড়বে, অপশনে 10⁻36 দিতে হবে। আর সবল নিউক্লিয় বল এটা হবে 10⁻38, আর এটা হচ্ছে এইচএসসিতে মান ভিন্ন 39 আর 41। ওটা হচ্ছে 39 আর এটা হবে 41। যদিও এইখানে 38 হলো না 41 হলো, এটা খুব একটা ম্যাটার করে না, কারণ এই মানটাই এত বড়, মানে একটা সমুদ্র থেকে 1 বালতি পানি সরাইলে যেরকম বোঝা যায় না সমুদ্র থেকে পানি কমছে, যদিও ম্যাথমেটিক্যালি কিছু না কিছু কমে, আবার 1 বালতি পানি যোগ করলেও বোঝা যায় না যে সমুদ্রের মধ্যে আমি পানি যোগ করলাম, ঠিক এরকমই। তাহলে আমাদের এমসিকিউর জন্য, ফর এমসিকিউ, এই যে চারটা দিলাম, এই চারটা 1000% ইম্পর্টেন্ট, আসবেই আসবে। এইখান থেকে আমি যদি বলি তুমি একটা এমসিকিউ পাবে মাস্ট, এটা যেন কোনোভাবেই মিস না হয়। তার পরবর্তী স্লাইডটি আমরা দেখে যাই। পরবর্তী স্লাইডে আমি 4টা বল নিয়ে কথা বলছি। সেই 4টা বল কি কি? স্পর্শ বল, অস্পর্শ বল, সাম্য বল, এবং এটা
এটা হবে অসাম্য বল হবে, এটা হবে অসাম্য বল, অসাম্য বল। আচ্ছা দেখো, স্পর্শ বল হচ্ছে দুইটা বস্তুর মধ্যে পার্থক্য স্পর্শ হওয়ার কারণে যেই বল সৃষ্টি হয় সেটা হচ্ছে স্পর্শ বল। এই আমার হাতের তালু দেখো, এই হাতের তালু দেখো, এই আমি যখন দুইটা হাতকে ঘর্ষণ করতেছি, এই তালু এবং এই তালুর মধ্যে ঘর্ষণ যুক্ত হচ্ছে, প্রত্যক্ষভাবে এরা পরস্পর সংস্পর্শে আছে। এখন যে বল কাজ করতেছে সেটা হচ্ছে কি ঘর্ষণ বল। তারপর স্পর্শ বল, তারপর হচ্ছে অস্পর্শ বল। এইখানে স্পর্শটা জরুরি না। এই যে আমার এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যেই বল মহাকর্ষ বল, বা আমার আর এই মার্কারের মধ্যে যেই বল মহাকর্ষ বল, এদের মধ্যে কিন্তু আমাদের স্পর্শ হওয়া জরুরি না, স্পর্শ দরকারও নাই। তাহলে এই বলটাকে তখন আমরা বলবো কি অস্পর্শ বল, যেখানে আমাদের কি স্পর্শটা জরুরি না। সাম্য বল, সাম্য বল হচ্ছে একটা বস্তুর মধ্যে একের অধিক বল কাজ করবে এবং রেজাল্ট ফোর্স জিরো হবে, লব্ধি বল শূন্য হবে। উদাহরণ দিই, ধরো তুমি তোমার যে ছাদ আছে, ছাদ থেকে একটা বস্তুকে সুতার সাহায্যে ঝুলাই দিলা, তাহলে এই যে অ্যাম্বরের বস্তুটাকে যখন ঝুলাই দিলা, তখন এই অ্যাম্বরের বস্তুটাকে পৃথিবী নিজের দিকে, নিচের দিকে, নিজের দিকে এবং নিচের দিকে কতটুকু ওজনে টানবে, তার ওজনের সমান বলে নিচের দিকে টান দেবে। আর এই বস্তুটাকে উপরের দিকে, যে জায়গা থেকে ঝুলিয়ে দিয়েছি, এই জায়গার দিকে কে টানবে? সুতা টানবে। এই সুতার টান টি আর এই এমজি, এই দুইটা সমান হওয়ার কারণে এই একটা আরেকটাকে ধ্বংস করে দিবে, মানে এর উপর লব্ধি বল, কারণ দুইটা বল বিপরীত দিকে কাজ করতেছে, সমান বল বিপরীত দিকে কাজ করতেছে, রেজাল্ট শূন্য। এই জন্য এটা, এই বলটা হবে সাম্য বল, বস্তু কোনো দিকে মুভমেন্ট করবে না। আর অসাম্য বল কি, রেজাল্ট থাকবে, দুইটা বলই কাজ করবে বাট রেজাল্ট থাকবে। আমি উদাহরণ দিই, মনে করো এই হচ্ছে একটা বক্স, এই বক্সের মধ্যে তুমি এই বরাবর 10 নিউটন বল প্রয়োগ করছো, আরেকজন এই বরাবর 4 নিউটন বল প্রয়োগ করছে বিপরীত দিকে, তাহলে লব্ধি বল কত? দেখো লব্ধি বল হচ্ছে, লব্ধি হচ্ছে 10 - 4, এটা যদি তোমার বিপরীত দিকে এটা মাইনাস হবে, তাহলে লব্ধি বল হচ্ছে 6 নিউটন। তাহলে এই বস্তুটা 6 নিউটন বলের কারণে সে কি সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ লব্ধি বল আছে, এই জন্য বস্তুটার গতির একটা দিক থাকবে। তো এই লব্ধি বল থাকলে সেটাকে আমরা বলতেছি কি অসাম্য বল। আমরা তার পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইড হচ্ছে নিউটনের প্রথম সূত্র আমরা ইতিপূর্বে পড়ে ফেলছি। নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। নিউটনের প্রথম সূত্র সহজ কথা কি ছিল? তুমি যদি বল প্রয়োগ না করো তাহলে বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বল আছে ত্বরণ আছে, বল নাই ত্বরণ নাই। এখন দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে এই যে ত্বরণ আছে, ত্বরণ আছে মানে কি বস্তুর বেগের পরিবর্তন ঘটবে, বস্তুর বেগের পরিবর্তন ঘটবে মানে ভর বেগের পরিবর্তন ঘটবে, ভর আর বেগের গুণফল তো ভরবেগ। তাহলে বস্তুর যদি ভরবেগের পরিবর্তন ঘটে তাহলে এটি কি পরিমাণ ঘটবে, বলের সাথে তার সম্পর্কটা কেমন, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। ধরে নাও যে এই যে এইখানে আমি এম বরের একটা বস্তু, এই বস্তুটাতে আমি ধরো এই বস্তুটা ইউ আদিবেগে যাচ্ছে, সে অলরেডি ইউ আদিবেগে যাচ্ছিল। এখন আমি করলাম কি এফ পরিমাণ বল, ফিক্সড বল, এফ পরিমাণ বল, এই বলটা বাড়তেও দিব না কমতেও দিব না, এই বলটা আমি টি সময় ব্যাপী ক্রিয়াশীল রাখলাম, অর্থাৎ বস্তুটাকে টি সময় ব্যাপী এফ পরিমাণ বল ধাক্কা দিয়েছে, সমান পরিমাণ বল ধাক্কা দিয়েছে। এই টি সময় পর বস্তুটার ভর তো এমই, এই বস্তুটার বেগ আর ইউ থাকবে না, কারণ প্রতি মুহূর্তে যতক্ষণ বল ছিল ততক্ষণ বস্তুর ব্যাগের পরিবর্তন হয়েছে। তাহলে প্রতি মুহূর্তেই যেহেতু তার ব্যাগের পরিবর্তন হয়েছে, দ্যাটস হয় তার ব্যাগটা কি হয়ে যাবে, বি হয়ে যাবে। আচ্ছা, এটা যদি হয় তাহলে এখন দেখো তো, আমি যদি বলি আদি ভরবেগ, মানে প্রথমে বস্তুটার ভরবেগ কত ছিল, আদি ভরবেগ হচ্ছে এম ইউ, আর শেষ ভরবেগ কত, শেষ ভরবেগ হচ্ছে এম বি। তাহলে পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, সুতরাং আমি যদি বলি ভর বেগের পরিবর্তন কত হবে, ভরবেগের পরিবর্তন, তাহলে এটা হবে এম বি মাইনাস এম ইউ, ভরবেগের পরিবর্তন। এই যে ভরবেগের পরিবর্তনটা ঘটলো, এটা কতটুকু সময়ের মধ্যে ঘটছে, এটা নিশ্চয়ই তুমি বলবা টি সময়ের মধ্যে ঘটছে। তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন হয়েছে এটা, তাহলে একক সময়ে মানে 1 সেকেন্ড সময়ে
ভরবেগের পরিবর্তন কত হবে mv মাইনাস mu বাই টি। এই যে 1 সেকেন্ড সময়ে ভরবেগের যে পরিবর্তন হয় এটিকে বলা হয় ভরবেগের পরিবর্তনের হার। হার মানে সময় দ্বারা ভাগ বা 1 সেকেন্ডে যে জিনিসগুলো হিসাব করা হয়। তাহলে ভরবেগের পরিবর্তনের এই ভরবেগের পরিবর্তন হবে, এটা ডিপেন্ড করবে আমি বলটা কি পরিমাণ দিয়েছি। বল যত বেশি দিব ভরবেগের পরিবর্তন হার তত বেশি ঘটবে, বাস্তবে তো তাই হওয়া উচিত। বল কম দিব ভরবেগের পরিবর্তনের হার মানে প্রতি 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তনটা কম হবে, তাই না? তাহলে এই যে ভরবেগের পরিবর্তনের হার এটা প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ mv মাইনাস mu ডিভাইডেড বাই কত টি। এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, আমি একটা বস্তুকে যদি উত্তর দিকে ধাক্কা দেই সে তো নিশ্চয়ই দক্ষিণ দিকে যাবে না, রাইট? তাহলে বল যেদিকে ক্রিয়া করবে তার ভরবেগের পরিবর্তনের হার সেদিকেই ঘটবে, রাইট? এটাই ছিল আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা একটু দেখি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, তারপরে আমরা একটু এই যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে দ্বিতীয় সূত্র থেকেই আমি F ইকুয়াল টু ma এই সম্পর্কটা, এই সমীকরণটা প্রতিপাদন করতে চাই। আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখছি F ইজ প্রপোর্শনাল mb মাইনাস mu ডিভাইডেড বাই কত টি। তাহলে F ইজ প্রপোর্শনাল, আমি কি বলতে পারি m b মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই মানটাকে আমরা বলতে পারি ত্বরণ, কারণ এটা হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাহলে এটা যদি হয় তাহলে F ইজ প্রপোর্শনাল কত m এ। আমি এই ইজ প্রপোর্শনাল চিহ্ন তুলে দিয়ে যদি কে নিয়ে আসি তাহলে এটা হবে কি কে এম এ। এখন আমি যদি একটা ঘটনা ঘটাই, ধরো m এর মান যদি 1 কেজি নেই আর এর মান যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার নেই, মানে বলের মান যদি 1 নিউটন দেই তাহলে ত্বরণ যদি হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কি ধরনের ঘটনা ঘটবে? তাহলে দেখো এই মানটা হবে 1 ইকুয়াল টু কে ইন্টু 1 ইন্টু 1, মানে কে এর মান কত পাই গেলাম 1 পাই গেলাম। এই যে ধ্রুবক, এই ধ্রুবকে কে এর মানটা হচ্ছে সর্বদা কত হবে 1 হবে। সুতরাং আমি বলতে পারি F ইকুয়াল টু কি হবে ma হবে। এই যে F, এটা মাথায় রেখো, এটা কিন্তু বল, এটা লব্ধি বল। এইখানে Fটা হচ্ছে লব্ধি বল, আর লব্ধি বল পৃথিবীতে যখনই আমি লব্ধি বল পাবো, যেখানেই পড়ি না কেন, যেই কনসেপ্টে পড়ি না কেন, লব্ধি বল অলওয়েজ বস্তুর বেগের পরিবর্তন ঘটাবে, অর্থাৎ ত্বরণ ঘটাবে। সবসময় F ইকুয়াল টু ma। এই অ্যাপটা লব্ধি বল হতে হবে। যদি এমন হয় একটা বস্তুর উপর একের অধিক বল ক্রিয়াশীল হয়েছে, দিন শেষে আমি যোগ বিয়োগ করে দেখবো এখানে রেজাল্ট ফোর্স কত। লব্ধি বল হিসাব করার পর আমরা দেখব যে F ইকুয়াল টু কি বলতে পারবো ma, যেখানে ওই অ্যাপটা হচ্ছে লব্ধি বল। প্রিয় স্টুডেন্ট, আশা করি F ইকুয়াল টু ma সম্পর্কটা আমরা কিভাবে আসলো সেটা বুঝতে পারলাম। আচ্ছা, আমি যদি তার পরবর্তী স্লাইডে এখানে 1 নিউটন কাকে বলে এই সংজ্ঞাটা আমি দেওয়ার চেষ্টা করছি। যদিও 1 নিউটন কাকে বলে এই সংজ্ঞাটা আমরা ইতিপূর্বে বুঝতে পারছি। F ইকুয়াল টু আমরা ছিল কত ma, এটা ছিল না। এখন F এর মান যদি 1 করতে চাও তাহলে m এর মান 1 করতে হবে, এর মান 1 করতে হবে। সহজ কথা, কারণ তুমি কি চাও, F এর মান 1 চাও, 1 নিউটনের সংজ্ঞা দিতে চাও। ক্লিয়ার? তো 1 নিউটনের সংজ্ঞা যদি দিতে চাই, m এর মান 1 আর এর মান 1, তাহলে 1 কেজি ভরের উপর, 1 কেজি ভর বিশিষ্ট বস্তুর উপর যেই পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেটাই কতটুকু বলের সমান? 1 নিউটন বলের সমান। আই রিপিট এগেইন, তুমি F এর মান কত করতে চাও? 1 করতে চাও, তাহলে F ইকুয়াল টু কি জানো ma। এটাকে যদি 1 করতে চাও, m এর মান 1 আর এর মান 1 দিলেই তো F এর মান 1 হচ্ছে। তাহলে 1 কেজি ভরবিশিষ্ট বস্তুর উপর যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করো, তাহলে তুমি যেই পরিমাণ বল দেওয়া লাগে সেটাই হচ্ছে 1 নিউটনের সমান। আশা করি আমরা 1 নিউটন বল কি জিনিস সেটা বুঝতে পেরেছি। নিউটনের তৃতীয় সূত্র আমরা জানি, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। মানে কি? মানে হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। অর্থাৎ আমি দেওয়ালে যে জোরে ঘুষি দিব, দেওয়াল আমাকে ঠিক একই ফোর্সে উল্টা দিকে একটা ঘুষি দিবে,
রাইট? এখন হয়তো বলতে পারো দেওয়ালের তো হাত পা নাই, হাত পা দরকার নাই, আমি যে পরিমাণ বল প্রয়োগ করবো সে উল্টা দিকে একই পরিমাণ বল প্রয়োগ করবে। অর্থাৎ এই এফ, আমি দেওয়ালে যদি এফ পরিমাণ বল দেই, দেওয়াল আমাকে মাইনাস এফ পরিমাণ বল দেবে, মানে বিপরীত দিকে এফ পরিমাণ দেবে। মাইনাস দ্বারা বিপরীত দিকটা বুঝিয়েছি। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট কথা, এই যে দুই বল ক্রিয়াশীল হলো, তুমি হয়তো বলতে পারো যে তাহলে ক্রিয়ার প্রতিক্রিয়া যদি সমান হয়, একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, ক্রিয়া প্রতিক্রিয়া যদি সমান হয়, তাহলে তো লব্ধি বল শূন্য হয়ে যাওয়ার কথা, তাহলে রেজাল্ট ফোর্স তো কখনোই পাবো না। বাই লব্ধি বল শূন্য হইতো যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করত। ক্রিয়া প্রতিক্রিয়া এক বস্তুর উপর কাজ করে না। এটা ধরো দেওয়াল, আমি এই দেওয়ালে ঘুষি দিলাম, এই দেওয়ালে, তাহলে এই ঘুষিটা দেওয়ালের উপর পড়ছে, এটা হচ্ছে ক্রিয়া বল। আর এই দেওয়ালটা আমার হাতের উপর একটা উল্টা দিকে বল প্রয়োগ করছে, তাহলে দুইজনের উপর, এই হাতের উপরও পড়ছে, এই দেওয়ালের উপরও পড়ছে, মানে ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল হয়। এই জন্য ক্রিয়া প্রতিক্রিয়া সমান আর বিপরীতমুখী হওয়ার পরেও এই কনসেপ্ট যেন মাথায় কখনো না আসে কেন লব্ধি বল শূন্য হয় না। আশা করি এই জিনিসটা আর তোমরা ইনশাল্লাহ কখনো ভুল করবে না। আচ্ছা, আমরা একটু তারপরে যাই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যদি প্রথম সূত্রের প্রতিপাদন করতে চাই, তাহলে আমরা একটু দেখি নিউটনের দ্বিতীয় সূত্রটা কি ছিল। এফ ইকুয়াল টু কত, এম এ, রাইট? এফ ইকুয়াল টু কি ছিল, এম এ মানে বি মাইনাস ইউ বাই কত, টি লেখা যায়। তাহলে এখানে লেখা যায় এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু এম বি মাইনাস ইউ বাই কত, টি। তাহলে এম বি মাইনাস ইউ ইকুয়াল টু এফ টি, রাইট? আচ্ছা, এটা যদি হয়, এখন আমাকে একটু বলো, এই প্রথম সূত্রতে বলের মান কত, জিরো যদি হয়, বলের মান অর্থাৎ বাহির থেকে যদি বল প্রয়োগ না করি, তাহলে কি ছিল, স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল, সমবেগে গতিশীল। তাহলে এফ ইকুয়াল টু জিরো হলে এম বি মাইনাস ইউ, এই মানটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কারণ কি, জিরো ইন্টু টি আলটিমেটলি কত হবে, জিরো হবে। তার মানে পেলাম এম বি মাইনাস ইউ, এটা ইকুয়াল টু জিরো। কিন্তু এই এম তো কখনোই শূন্য না, রাইট? কারণ এম তো বস্তুর ভর নেভার বি নেগেটিভ, বস্তুর ভর কখনোই শূন্য হবে না। তাহলে দুইটা বস্তুর গুণফল যেহেতু শূন্য, এই বেটা শূন্য না, তার মানে মাস্ট এই বি মাইনাস ইউ এর শূন্য হতেই হবে, বি মাইনাস ইউ এর মান শূন্য হতে হবে। অর্থাৎ আমি লিখতে পারি কত, বি ইকুয়াল টু ইউ, অর্থাৎ আদি বেগ আর শেষ বেগ সমান। অর্থাৎ গতিশীল বস্তু সমবেগী গতিশীল থাকবে, স্থির বস্তু স্থির দাঁড়িয়ে থাকবে। কখন, যখন আমি বলের মান শূন্য দেব, বাহির থেকে কোনো বল প্রয়োগ করব না। এটা এফ ইকুয়াল টু এম এ থেকে আমি প্রমাণ করলাম। এটা ছিল নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিপূর্বেই হয়তো জেনেছো, তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা আছে এরা মোটামুটিভাবে অন্য বিগত 10-15 বছরের আগের সময় একটু কঠিন কোশ্চেনে পরীক্ষা দিয়েছে, এইচএসসিতে আরও বেশি কঠিন কোশ্চেনে পরীক্ষা দিয়েছে। অর্থাৎ প্রশ্নের প্যাটার্নটা এখন বেসিক নির্ভর করার চেষ্টা করতেছে বাংলাদেশ সরকার। তো এখন আর সেই সময় নাই যে শর্টকাটে তুমি আসলে পার পেয়ে যাবে। আগে হয়তো এরকম অনেক সময় যে একজন স্টুডেন্ট অনেক পরিমাণ ফাঁকি দিয়েও, অনেক বেসিক না জেনেও এসএসসিতে এ প্লাস পেয়ে যেত। তো এটা আর এখন হবে না। সুতরাং প্রত্যেকটা জিনিসের জন্য খুঁটিনাটি বেসিকগুলো জানা হয়। সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাকে মানে সহযোগিতা করতেছি। আমি মাত্র 45 দিনের একটা সময় তোমার কাছে চেয়েছি। এই 45 দিনে দেখো আমি কিন্তু এখানে ডিটেলস ক্লাস করাচ্ছি, ডিটেলস কথা বলতেছি, এটার উপর আবার তোমাকে আমি প্রশ্ন দেখাবো, রাইট? তাহলে তোমার কাজ হচ্ছে ধৈর্য ধরে এই ক্লাসগুলো করা, এগুলো নোট করা এবং কোনো সমস্যা হলে আমাকে জানানো। আর এই ক্লাসগুলো আরেকটা তোমার দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হচ্ছে এই ক্লাসগুলো তুমি শেয়ার করো, তুমি বন্ধুদের সাথে মৌখিকভাবে শেয়ার করো, তোমার স্কুলের গ্রুপে শেয়ার করো, যাতে এই ক্লাসটা ছড়িয়ে যায় এবং আমি অনুপ্রাণিত হই। আমার যে ইনার মোটিভেশন, ওই একবারে সুবিধাবঞ্চিত আমার ছোটো ভাই বোন, সেও যেন ক্লাস করতে পারে, যার সুবিধা আছে সেও যেন পারে, এই সবাই মিলে যেন আমরা একটা পরিবার হই। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা তার পরের স্লাইডটাই যাই। পরের স্লাইডে কি বলা হয়েছে, পরের স্লাইডে বলা হয়েছে, আচ্ছা
আমরা একটু দেখি নিউটনের তৃতীয় সূত্রের ব্যাখ্যা আমি ইতিপূর্বেই মানে কিছুক্ষণ আগেই ব্যাখ্যা দিয়ে ফেলছি। ভরবেগ, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে, এটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি। এখন কথা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে যদি একের অধিক বস্তুর মধ্যে, একের অধিক মানে দুই বা তার চেয়ে বেশি, তো একের অধিক বস্তুর মধ্যে যদি ধাক্কাধাক্কি ছাড়া মানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি বাহির থেকে অন্য কোনো বল কাজ না করে, তাহলে একটা ঘটনা ঘটবে। সেই ঘটনাটা আমরা প্রমাণ করব। কি ঘটনা আমরা একটু দেখি। দেখো, ধরো এইখানে এটা হচ্ছে M1 বরের একটা গাড়ি, যেই গাড়িটায় U1 আদিবেগ নিয়ে যাচ্ছে। আবার এইখানে M2 বরের একটা গাড়ি, যেই গাড়িটা U2 আদিবেগ নিয়ে যাচ্ছে। যদি এইরকম হয় U1 ইজ গ্রেটার দেন U2 হয়, তাহলে চলতে চলতে কোনো এক সময় পিছনের যে গাড়িটা আছে সে সামনের গাড়িটাকে ধাক্কা দিবে। M1 বরের গাড়ি M2 বরের গাড়িকে একটা ধাক্কা দিবে। এই যে ধাক্কাটা, এই ধাক্কাটা হচ্ছে ক্রিয়া বল, মানে ধাক্কা দিল F1 পরিমাণ বলে সামনের দিকে ধাক্কা দিল পিছনের গাড়িটা। আর পিছনের গাড়িটা এই এমন সামনের গাড়িটা পিছনের গাড়িকে F2 বলে একটা উল্টা দিকে ধাক্কা দিবে। কারণ আমরা জানি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলতে একটা কথা আছে, ক্রিয়া যেই দিকে কাজ করবে প্রতিক্রিয়া তার বিপরীত দিকে কাজ করবে। তাহলে এই যে এইখানে কিন্তু বল অ্যাপ্লাই হয়েছে, রাইট? এইখানে এই যে যেই বলটা অ্যাপ্লাই হয়েছে, মাথায় রেখো এই বলটা টি সময়ব্যাপী এই বলটা এফেক্টিভ ছিল, মানে তারা ধাক্কা দেখি করছে টি সময়। সহজ কথা। তাহলে যতক্ষণ বল ততক্ষণ বস্তুর বেগের পরিবর্তন, বল প্রত্যাহার করে নেবা তারপর থেকে বেগের পরিবর্তন হবে না। এটাই তো হচ্ছে নিউটনের ফার্স্ট ল। তাহলে যেহেতু এখানে একটা বল অ্যাপ্লাই হয়েছে F1 F2, তাহলে এদের বেগের পরিবর্তন হবে। তাহলে M1 বরের যে গাড়িটা সেটা ধরো B1 বেগে যাবেন, M2 বরের যে গাড়িটা যার হচ্ছে আদিবেগ ছিল U2, সেটা ধরো B2 বেগে পরিবর্তিত বেগ নিয়ে চলতে থাকবে। আচ্ছা, এটা যদি হয়, এখন নিউটনের তৃতীয় সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা বলতে পারি এই যে F1 এইটা আর F2 দুইটা সমান হবে এবং বিপরীতমুখী হবে, ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী। এখন এই F1টা কি? F1টা কিন্তু হচ্ছে ক্রিয়া বল কার উপর? M2 বরের বস্তুর উপর। আচ্ছা, বল তো সবসময় আমরা জানি ত্বরণ সৃষ্টি করে বা বেগের ভরবেগের পরিবর্তন ঘটায় প্রতি মানে একক সময়ে, রাইট? তাহলে কার ভরবেগের পরিবর্তন ঘটাবে? M2 বরের। M2 ভরবেগের পরিবর্তন কত? তার M2 B2 এর শেষ ভরবেগ, আর আদি ভরবেগ ছিল কত? M2 U2। কতটুকু সময়ের মধ্যে ঘটনা করছে? টি সময়ের মধ্যে ঘটনা করছে। ওকে ফাইন, এই মাইনাস দিলাম। F2 কার উপর ক্রিয়াশীল হয়েছে? M1 বরের বস্তুর উপর। তাহলে যার উপর বল ক্রিয়াশীল হবে ভরবেগের পরিবর্তনটা তো তারই ঘটবে, আমার তো আর ঘটবে না। তাহলে M1 বরের ভরবেগের পরিবর্তন ঘটবে। তাহলে তার M1 বরের ভরবেগের পরিবর্তন কত? M1 B1 মাইনাস M1 U1, আর কত সময়? টি সময়। এটা যে কাটাকাটি করি তাহলে দিন শেষে এই মানটা পাবো, সেটা হচ্ছে M1 U1 প্লাস কত? M2 U2 ইকুয়াল টু M1 B1 প্লাস কত? M2 B2। এই যে মানটা পাইলাম আমি দুইটা বস্তুর ক্ষেত্রে করছিলাম। এইখানে দেখো M1 U1 প্লাস M2 U2, এটা হচ্ছে সংঘর্ষের আগে দুইটা বস্তুর ভরবেগের যোগফল, সমষ্টি। আর M1 B1 প্লাস M2 B2 এই অংশটুকু হচ্ছে সংঘর্ষের পর দুইটা বস্তুর ভরবেগের যোগফল। তাহলে আমি বলতে পারি এই ক্ষেত্রে যেহেতু তৃতীয় কোনো পক্ষ অবস্থান নেয় নাই, অর্থাৎ অন্য কেউ বল দেয় নাই, শুধু তারাই ধাক্কাধাক্কি করছে, দিন শেষে আমি পাইছি যে তাদের আদি ভরবেগ, সংঘর্ষের আগের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ সমান। এটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা অবশ্যই এই বস্তুগুলোর মধ্যে অন্য কেউ হ্যাম্পার করতে পারবে না, তারা ধাক্কাধাক্কি করুক, যা করার করুক। তাহলে একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে তার আদি ভরবেগ এবং শেষ ভরবেগ এই দুইটা সমান হবে, যেটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা পড়লাম। দেখো, আমি যদি শক্তির সংরক্ষণ সূত্র বলি, শক্তির সংরক্ষণ সূত্রটা যদি চিন্তা করি, শক্তির সংরক্ষণ সূত্র কি হবে? শক্তির সংরক্ষণ সূত্র হবে এই যে সংঘর্ষের আগে
প্রথম যে বস্তুটা তার ভিতরে কেবলমাত্র গতিশক্তি ছিল, তাহলে হাফ m1 u1 স্কোয়ার, রাইট। দ্বিতীয় বস্তুটা শক্তি ছিল হাফ m2 u2 স্কোয়ার, আর সংঘর্ষের পর হাফ m1 b1 স্কোয়ার, এবং দ্বিতীয় বস্তুটা হচ্ছে হাফ m2 b2 স্কোয়ার। এই যে এইটা যদি মেনে চলে, অর্থাৎ সংঘর্ষের আগে বস্তু দুইটার বা একের অধিক বস্তু, যদিও তোমার 9-10-এ দুইটা বস্তুর ক্ষেত্রে সংঘর্ষ হবে, একের অধিক বস্তু যদি থাকে, আমরা দুইটা বস্তু নিয়ে আপাতত করতেছি, তাহলে তার মোট শক্তি এবং সংঘর্ষের পর বস্তুর মোট শক্তি বা গতিশক্তি যাই বলো না কেন, এই দুইটা সমান হলে সেক্ষেত্রে আমরা বলবো ইয়েস, সে শক্তির সংরক্ষণ সূত্র মানছে। তাহলে এটা মানলে হবে ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা হচ্ছে ভর বেগের সংরক্ষণ, এটা হচ্ছে ভর বেগের সংরক্ষণ। আর যদি এটা মানে তাহলে এটা হবে শক্তির সংরক্ষণ। এখন কোশ্চেন হচ্ছে, ভরবেগের সংরক্ষণ সূত্র মানলে কি শক্তির সংরক্ষণ সূত্র মানতে হবে? না, মানতেই হবে এমন কোনো ঘটনা। যদি মানে ওকে ফাইন, যদি এটা ঘটনা ঘটে তাহলে আমি বলবো শক্তির সংরক্ষণ সূত্র মানে, আর যদি এটা ঘটনা না ঘটে তাহলে বলবো শক্তির সংরক্ষণ সূত্র মানে না। অর্থাৎ এই দুইটা যখন একই সাথে মানবে তখন সেই ধরনের সংঘর্ষকে বলা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যখন দুইটা বস্তু ভরবেগের সংরক্ষণ সূত্র মানবে এবং শক্তির সংরক্ষণ সূত্র মানবে, ওই সময় ওই সংঘর্ষটাকে আমরা বলতে পারি স্থিতিস্থাপক সংঘর্ষ। প্রিয় শিক্ষার্থী, আমার বল অধ্যায়ের 7 নম্বর লেকচার আমি এখানেই শেষ করলাম। তারপরে আমার 8 নম্বর লেকচার শুরু হবে। বল অধ্যায় কিন্তু শেষ হয় না, এখানে আরও বেসিক আসবে, তারপরে হচ্ছে বোর্ড কোশ্চেন আসবে, স্কুল কোশ্চেন আসবে, বোর্ডে স্ট্যান্ডার্ড কোশ্চেন দেখাবো, এমসিকিউ দেখাবো। সুতরাং এই ক্লাসের ধারাবাহিকতাটা আমি যেমন বজায় রাখবো, তোমারও কাজ হচ্ছে প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে শেষ করে এই অধ্যায়গুলো শেষ করা। ভালো থাকবে, ক্লাসগুলো ছড়িয়ে দিবে সবার মাঝে। আল্লাহ হাফেজ।